হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন যাবত তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করে হয়ে ওঠে না, কারণ যেই পরিস্থিতিটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবাই হয়তো জানো। অ্যাকচুয়ালি রিপোর্ট 20 দিন হয়ে গেছিলো, কিন্তু রিপোর্ট আসার কথা ছিল, রিপোর্ট আসেনি। মেন রিপোর্টটা বায়োপসি, কারণ ওটা আরও 8 দিন সময় লাগবে, হয়তো এই নেক্সট বুধবারে আসবে। সেই দিনই হয়তো শাশুড়ি মাকে হয়তো ভর্তি করা হবে, তারপরে অপারেশন হবে। অপারেশন কিন্তু ভর্তি নিয়ে নিচ্ছিল, কিন্তু যেহেতু বায়োপসি রিপোর্ট আসেনি বলে তারা এমনি প্রেসক্রিপশানে ওটি লিখে দিয়েছে। তো যাই হোক, এই কি আর বলবো, মানে আমাদের উপর দিয়ে যা যাচ্ছে, আমি, আমার বাড়ির লোক, আমার আত্মীয় স্বজনই আমরা তাদের দিয়ে সাফার করছি। বিগত 2 বছর ধরে বিয়ের পর আসার পর থেকে শাশুড়ি মার একের পর এক লেগেই রয়েছে। আগের বছর যখন মেয়ে আমার পেটে ছিল তখন সেই মুহূর্তে ওনার চোখের অপারেশন হয়েছিল 4 বার, সেটা কলকাতা মেডিকেল দিয়ে। যাই হোক, সেটা তো বাদই দিলাম, তাও এখনও চোখ অতটা সুস্থ হয়নি। এখন আবার নতুন একটা প্রবলেম, ব্রেস্ট টিউমার। জানি এটা সবারই হয়, কিন্তু তাই হলেও যেহেতু ওনার বয়স হয়েছে তাই সবারই একটা চিন্তা লেগেই থাকে আমাদের। তো দেখা যাক, ঠাকুর যা করবে মঙ্গলের জন্যই করবে। তো দেখতেই পাচ্ছ, এদিকে সকাল সকাল উঠে আমি সব কাজবাজ শুরু করে দিয়েছি, রান্নাবান্না করছি। সকাল সকাল একটু হাতে হাতে ওই কাজ করে নিলাম, তারপরে এইদিকে সবজি কাটছি, কুমড়ো শাক না, কলমি শাক, আর একটু ডিমের ঝাল করব। এই ডিমের ঝাল না, মাছের ঝোল, আর একটু বেগুন ভাজা। অ্যাকচুয়ালি যেহেতু এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই করা ছিল, কারণ তোমাদের সাথে আমি ভিডিও ঠিকমতো শেয়ার করতে পারছি না। একটা দুটো ভিডিও হয়তো করা থাকে, বাট সেটার এডিটিং হয়তো খুবই বাকি থেকে যায়, কারণ করার সময় একদমই পাই না বলতে গেলে। সংসারের কাজ, বাচ্চাকে সামলানো, ওকে খাওয়ানো যাবৎ লেগেই থাকে, নিজের তো কোনো যত্নই নিতে পারি না। আর গাইজ, বিশ্বাস করবে না, মানে কদিন এত শরীর খারাপ লাগছে আমার, এত আমার উপর দিয়ে চাপ চলে যাচ্ছে, মানসিক, শারীরিক, মানে ধারণার বাইরে। তো কী আর বলবো, সবারই হয়তো জীবনে এরকম না এরকম যে লেগেই থাকে। তো জানি না, শাশুড়ি মা যাতে সুস্থ হয়ে যাক পুজোর আগে, আমি সেটাই চাইবো। কি, যেহেতু বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো, আমি চাইবো না উনি এই পুজোর মধ্যে কোনো অসুস্থতা আরও বেশি হয়ে যাক। তো এই টিউমারের অপারেশন হওয়ার পর ওনার ফাইনাল ট্রিটমেন্ট চালু হবে রেডিয়ানের। তো যাই হোক, বুঝতেই পারছো। তো সবাই প্রে করো যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর আমার মেয়ের সাথে আবার আগের মতো খেলতে পারে। উনি কিন্তু আমার মেয়েকে কোলে নিতে পারে না, কারণ যেহেতু ওনার ব্রেস্টে টিউমার, ওনার খুবই কষ্ট হয়। তাই আমি বলি, থাক মা, তোমার কোলে নিতে হবে না। ওনার পাশে বসে মেয়ে খেলা করে, কি করবে। তো এদিকে দেখতেই পাচ্ছ, আমি এদিকে কলমি শাক কিন্তু গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলটা একটু উষ্ণ গরম হয়েছে, আমি শাকগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে মাছগুলো আমি অনেক আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছগুলো কিন্তু অতটা ভালো ছিল না, 2 দিন যাবত রান্না করেছি, মানে কড়াইতে এমনভাবে লেগে যায় আর ছাড়া হয়ে যায় বলার বাইরে। আগের দিন কিন্তু আমি একটু বাড়ির দিয়ে ঘুরে এসেছিলাম, কারণ আমার মন মেজাজ ভালো না থাকলে একবেলা গিয়ে একটু ঘুরে আসি। আগে তো 2-3 বার গিয়ে, মানে 2-3 দিনের জন্য যেতাম, যেহেতু শাশুড়ি মা রান্নাবান্না করতো, আমার চাপ থাকতো না আমার বর কী খাবে। কিন্তু এখন যেহেতু খুবই ওনার শরীর খারাপ, ওনার আগুনের কাছে যাওয়া টোটালি বারণ, তো এই সব কিছু আমারই করতে হয়। আর আগুনের কাছে তো ওনার যাওয়াটা তো টোটালি বারণ, তাই জন্য সব রান্নাবান্নাও আমারই করতে হয়। আর বাড়ি যেতেও পারি না, ইচ্ছা থাকলে হয়তো একবেলা যাই, সব কাজকর্ম সেরে আবার বিকালবেলা চলে আসি। তো এদিকে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু শাকটা ফুটছে, ওটা আরও ফুটে নেবো। আগের দিন শখ হয়েছিল কলমি শাক নিয়েছি, কিন্তু বিশ্বাস করবে না, শাকগুলো এতটা বিচ্ছিরি, মানে দেখে মনে হচ্ছে ছোটো ছোটো কচু পাতা। যাই হোক, আর নেবো না এরকম বড় বড় বিলেতি কলমি শাক, বুঝি না আর কী করবো, নিয়েছি, সে খেতে ইচ্ছা হয়েছে। আর ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু মাছগুলো ভাজতে অলরেডি বসিয়ে দেবো, কারণ তেলটা একটু গরম হয়ে নেবে। আজকে তো দেরি করে রান্না করছি, কারণ আজকে আমার বরের নাইট ডিউটি, তাই রান্নাটা একটু দেরি করেই করছি। ওদিকে কিন্তু আমার বর আর আমার মেয়েকে নিয়ে বসে রয়েছে, আর এদিকে আমি রান্না করছি। ও কিন্তু গেছিলো ওর মার সাথে কালেকশানে, কারণ মার যেহেতু শাড়ির ব্যবসা আছে, তো সেই কালেকশানগুলো, মা যদি শরীরটা খারাপ হয়ে যায় অপারেশনের পর, তখন তো অতগুলো টাকা তো আর ফেলেই দেওয়া যাবে না, না, কষ্টের টাকা। তো তাই জন্য ও গিয়ে কিছু কিছু বাড়ি দেখে এসেছিলো। ও সবকটা বাড়িই চেনে টোটাল, কিন্তু গুমার বাড়ি টাড়ি, গুমাতে যেই শাশুড়ি কালেকশানে যায় ওই বাড়িগুলো চেনে না। তো যাই হোক, ওটা নাহলে বাদই দিলাম, কিন্তু বাদ বাকি জায়গাগুলো একটু দেখে এসেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ, কড়াইতে আমি মাছগুলো দিয়ে দিলাম। 4 পিস মাছ ছিল, 1 পিস মাছ কম ছিল, তো একজন কেউ রাত্রিবেলা ডিম খেয়ে নেবে। আর আমার কি জানো, বিয়ের আগের থেকেই আমার না রেগুলার মাছ খেতে ভালো লাগে না। আগে তো মানে খেতামই না, একদম সহ্য করতে পারতাম না, মাছ যেন 2 চোখের বিষ আমার। কিন্তু এখন তাও ঠেকায় পড়ে একটু একটু খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। কতদিন ধরে যেন দই খেতে ইচ্ছে করছে, খেতেই পারছি না,
কী জানি হাতে এত টানাটানি চলছে, কী আর বলবো তোমাদের সাথে, আমার বরের আমার। তো এরপরে মা অসুস্থ হয়ে পড়লে সম্পূর্ণ সংসারটাই ওর চালাতে হবে, আর মা অসুস্থ হলে তো একদমই বেড রেস্টে থাকবে, কারণ যেহেতু বড় একটা অপারেশন। তো তখন আমার মার এসে কয়দিন আবার থাকতে হবে, না থাকলে আমি একা একা হারগেইজ পারবো না মেয়েকে নিয়ে। আর তোমাদের দাদা ভাইয়েরও যেহেতু ডিউটি থাকবে, ও তো পারবে না, না এবার আমি তো আর আমার মেয়েটাকে ফেলিয়ে দিতে পারি না, তখন দুজনেই বাচ্চা হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছ মাছগুলো কিরম লেগে লেগে যাচ্ছিলো, আমার মাছগুলো দেখে এত রাগ হচ্ছিল কি আর বলবো। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ আমার শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঝুড়িতে করে কিন্তু ঢেলে দিলাম জল ছাকতে। আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে দিয়েছি, ফোড়ন দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আমার মা বলেছিল, আর আমি ইউটিউব যাবো দেখে কিছু রান্নাবান্না শিখেছি, তো কলমি শাকে নাকি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নাকি ফোড়ন দিতে হয়। তো এই যে বাসনটা দেখতে পাচ্ছি, এই বাসনটা আজকেই নিয়েছি, খুব সুন্দর বাসনটা, আর ভারীও আছে, 110 টাকা নিয়েছিল, রাস্তা দিয়ে যায় রকমারি। আর তখন একটা টিফিন কারি দেখাচ্ছিলাম না, ওটাও কিন্তু নিয়েছিলাম। টিফিন কারিগুলো 4টে একসাথে, খুব বড় বড় আর খুব ভালো। অনেক সময় ফ্রিজে কী হয়, আলগা জিনিস রাখতে ইচ্ছা করে না, ঢেকে ঢেকে রাখলে ভালো। আর সবাই ফ্রিজে ঢেকেই রাখে, কারণ খাবার ফ্রিজে আলগা থাকলে তার একটা কীরকম একটা বিটকেল গন্ধ বেরায়। তো যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ টেয়াজ একটু হালকা কালো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মাথায় টেনশন থাকলে না রান্না বান্না কিছুই করতে ইচ্ছা করে না। আর ওইদিকে কিন্তু আমি বেগুন দিয়ে ভোলা মাছ করব, তাই আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে বেগুন আর আলু একসাথে দিয়ে দিয়েছি, আর একটু হলুদও দিয়ে দেবো পরে। আর এদিকে কিন্তু আমি কলমি শাক বসিয়ে দিয়েছি, এদিকে দেখতেই পাচ্ছ আমি কলমি শাকে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ হতে দেবো, জলটা যতটুকু শুকায়। অ্যাকচুয়ালি আমি অনেকগুলো শাকই মানে অনেক রকমের শাকই আগে সিদ্ধ করে নিই, কারণ তাহলে জলটা অনেকটা বেরিয়ে যায়, গ্যাসটা কম পড়ে, এটা আমার মা বলেছে। তো যাই হোক, ওইদিকে দেখতেই পারলে আমি কিন্তু আধা দিয়ে আবার এদিকে করছি, মানে মানে কি বলবো আর, দশভুজার মতো লাগছে নিজেকে নিজে। যেই মেয়ে বিয়ের আগে তো সকাল 9টা 9:30টার আগে ঘুম থেকে উঠতো না, আমি কিন্তু একেবারে ওই কারণে উঠতাম না, একটু কাজ বাজ করতাম। তো যাই হোক, আর এখন সে ভোর 5টার সময় উঠে সব কাজ বাজ করছে। মেয়েদের জীবনটাই কেরাম না, কীভাবে পাল্টে যায়। আজ আমার মেয়ের জন্য আমার জীবনটা আরোই বদলে গেছে। তো এদিকে কিন্তু আমি মশলাটা করে নিচ্ছি, মশলাটা কিন্তু আমি একটা বাটিতে জল দিয়ে করে নিয়েছি। আর আমি কিন্তু আদাটা সম্পূর্ণ তেলের উপর ভাজি, তাহলে আদার কাঁচা গন্ধটা পুরোই চলে যায়। আর আমি মশলা যখন জলের মধ্যে গুলাচ্ছিলাম, আমি কিন্তু টেনশনের চোটে হলুদ গুলাতেই ভুলে গেছিলাম, তাই আবার আলাদা করে আমি হলুদ দিয়েছি। ওইদিকে আমার বর এসেছিলো, এসে বলছিলো মা কিন্তু রাত্রিবেলা খাবে না, মানে দুপুরবেলা খাবে না, সরি, কারণ মা যাবে একটু মাসি বাড়ি ঘুরতে, মা বলতে ভুলে গেছিলো। তো যাই হোক, আমার আর কি, মাছ তো ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখতেই পাচ্ছি আমার কলমি শাক রেডি হয়ে গেছে, ওদিকে আমার মশলাটাও প্রায় কষে এসছে মাছে। তো এবার আমি দিয়ে দেবো এইদিকে আর একটু তেল। ভাবছো আবার কি করবে দিদি, তো বললাম না বেগুন ভাজা করব, বেগুনটা একটু রয়েছে, আমার বর না বেগুন পাগল, বেগুন ভাজা পটল ভাজা, পটল ভাজা বলতে কিন্তু কচি পটল খেতে ভালোবাসি, একটুও দানা থাকলে সেই পটল খাবে না। আর আমাদের বাড়ি কিন্তু সব রান্নাই সর্ষের তেলে হয়, আমি তোমাদের বলেছিলাম, কিন্তু আমার একদম সর্ষের তেলে সব রকম রান্না ভাল লাগে না। আর আমি কিন্তু বেগুনে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দিলাম গরম গরম তেলে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু চিনি দিয়ে আগে দিয়ে ম্যারিনেট করে রাখি না, আমার ভাল লাগে না, আর কোনো কোনো সময় তো মনেই থাকে না, এত ভুলো মনে হয়েছে, আর এখন তো আরোই মনে থাকে না। আমি এদিকে বাসনগুলো এক জায়গায় করে রেখে দিলাম বেসিনে, কলপারে নিয়ে গিয়ে মাজতে হবে, কবে যে বেসিনটা হবে কে জানে। একের পর এক বাড়ির উপর দিয়ে তার দুর্যোগ যাচ্ছে, আর এইসব আশা করাই মানে বৃথা। আমাদের কিন্তু বাথরুম ঘরটা আছে ঘরের ভিতরে, কিন্তু রেডি নয়। তো এদিকে দেখতেই পাচ্ছ রান্নাবান্না সেরে দুপুরবেলার খাবার টাবার খেয়ে বিকেলবেলা ঘুম থেকে উঠে ছাদের দিয়ে জামা কাপড়গুলো এনে পটাপট আমি ভাঁজ করছি। ভাবছো দিদি কত তাড়াতাড়ি ভাঁজ করছে, মানে একেবারে রোবট আমি। তো দেখতেই পাচ্ছ নাইটি টাইটিগুলো যা ছাদে ছাদে মেলেছিলাম সবই টুকিটুকি ভাঁজ করে নিচ্ছিলাম। আর আমার মুখটাই দেখে বুঝতে পারছো যে একদম মন মেজাজ ভালো নেই, না হচ্ছে ঘুম না কিছু। আর এই যে আমার ম্যাডাম আজকে দাদুর কোলে ঘুরতে ঘুরতেই ঘুমিয়ে পড়েছিল, তাই দাদু ওকে রেখে চাটা খেয়ে চলে গেছিলো। আর ম্যাডাম এখন ঘুম থেকে উঠেছে, এবার ভাবছি কী হলো, আমি তো দাদুর কোলে ঘুরছিলাম, বাট আমি মায়ের কাছে কেন, আমার দাদাই কই। মাথা চুলকাচ্ছে টেনশনের চোটে, আবার হাসি দেখেছো, পাগলামিও করে আমার সাথে কীরকম। আর ওই যে ওর বাবা মাল টাল করে, আমাদের মালটা রেডি হয়ে গেছিলো। তো এদিকে মা চলে এসছে মাসি বাড়ির দিয়ে, আর আজকে মাসি বাড়িতে হয়েছিল বিরিয়ানি, একটু পোলাও, চিংড়ি পোলাও আর কষা মাংস। তো যেহেতু
আমাদের বাড়ির নিয়ম আছে অ্যাকচুয়ালি, শুনেছি যে শ্রাবণ মাসে নাকি 1 বছর না হলে নতুন বউকে শ্বশুরবাড়ির জল পাড়াতে নেই সরি। তো তাই জন্য দিদি মানে আমার ননদ এসেছিলো মাসির বাড়িতে, 1 সপ্তাহ থেকে গেছে। তাই জন্য আজকে চলে যাবে বলে আজকে আমাদের নন্দাইও এসেছিলো, তাই একটু বিরিয়ানির আয়োজন হয়েছিল। আমি যেতে পারিনি অ্যাকচুয়ালি, আমি মেয়েকে নিয়ে না আমি পারি না। আর তোমাদের দাদাভাইও বাড়ি ছিল, তাই আমরা যাইনি, মাই খাবার নিয়ে এসেছিলো। আর এদিকে দেখতেই পাচ্ছ কাজের পাখি একটু মেয়ের সাথে খেলা করে নিচ্ছিলাম। ওকে কিন্তু দেখতে পাচ্ছ প্যাম্পাস পরানো, ওর ঘুমানোর টাইম হয়ে গেছে, তাই তার আগে একটু খেলো করে নিলাম। দেখতে পাচ্ছ কি হাসছে আমার মেয়েটা, কি ঢং করছে, ও যে কি মজা পায়। আবার ক্যামেরার দিকে দেখছো ও যে কেরম লাগছে আমাকে ক্যামেরায়। আমি কিন্তু মাঝে মাঝে এরকম একটু খেলে নিই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মেয়ে ঠিক কীরকম আনন্দ পায় ওর সাথে যখন আমি খেলি। আর দেখতে পাচ্ছ আমার গালে একটা গোটা পিম্পল উঠেছে। হবে না, এত টেনশন এত শারীরিক চাপ গেলে পিম্পল তো উঠবেই। আর আমার মেয়ে দেখছো আমার সাথে কীরকম দুষ্টুমি করছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আর এই যে আমার মেয়ের মনা আর আমার মেয়ে এখানে দাঁড়ায় রয়েছে, এখনও ওনার চোখে ঘুমের নাম নেই। আমার বর কিন্তু চলে গেছে নাইট ডিউটিতে, আর এটা কিন্তু লেগ পিস ছিল। তো দেখতেই পাচ্ছ পরের দিন সকাল, আজকেও ডে ডিউটিটা করে রাত্রে 8টা 8:30টার দিকে আসবে। আমি আর আমার শাশুড়ি মা একা একা চা খেয়ে নিলাম। তো তারপরেই আজকে রান্নাবান্না ছিল না, কারণ আগের দিন যেহেতু মা নিয়ে এসেছিলো মাসির বাড়িতে খাবার, ওটাই খেয়েছি। আর আমার যে ভোলা মাছের তরকারি কলমি শাক ওগুলো রয়েই গেছিলো, তো ওগুলোই আজকে খাবো। আর মার জন্য একটু রান্না করতে হবে, তো মা বলছিল যে ঠিক আছে আমার জন্য পরে রান্না করে নিও, অতটা অসুবিধা নেই, চাপও নেই। তো আমি তাই রান্নাঘরটা একটু মুছে নিচ্ছিলাম, ভাবলাম রান্না করার আগেই মুছে নিই, একটু তো কাজ এগিয়ে যাবে, তারপরে মেয়েকে খাওয়ানো টাওয়ানো থাকে, অনেকটা এগিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। আর ওই যে সাদা বালতিটা দেখছো না, ওর মধ্যে দিয়ে কবে দিয়ে মা জ্যান্ত মাছ এনে রেখেছে, আর খাওয়াই হয় না অ্যাকচুয়ালি। ও ডে ডিউটি থাকার দরুন আমি তো দেখো মাছ একদমই কুটতে পারি না, আমার লজ্জা নেই বলতে, আমি মাছ একদমই কুটতে পারি না, আর কুটতেও চাই না, আমার খুব ভয় লাগে। তো আর জ্যান্ত মাছ তো কোনো কথাই নেই, তো মাও কুটতে পারে না অ্যাকচুয়ালি, মাও জ্যান্ত মাছে খুব ভয় পায়। তো আগের দিন কষ্ট করে 2-3টে কই মাছ কুটেছিল, কোটার পর খুবই ভয় লেগে গেছিলো। আর ওনার বিপি এতটা লো হয়ে গেছে হাত কাঁপছিল, তাই বলেছে থাক ওগুলো পরে কাটিয়ে নেবো ওখানে কোনো এক সময়। তো আর কাটানো হয় না, ওইভাবেই রয়েছে জ্যান্ত। তো আমি কিন্তু একটু কাজে বসে পড়লাম, যেহেতু রান্না বান্না নেই, কী করবো। এদিকে ডান্ডি দিয়ে সব বোতামগুলো ছাড়িয়ে নিলাম। আর ওয়েদারটা দেখছো সকাল সকাল কী সুন্দর মেঘলা ওয়েদার, দেখলেই মনে শান্তি, যেন মনে হয় কখন বৃষ্টিটা ঝাঁপিয়ে পড়বে। তো আমি এই যে পায়ের উপর পা তুলে বসে রয়েছি, এবার ভাবছি আমার মেয়ে কোথায়। আমার মেয়ে কিন্তু ঘরে ঘুমাচ্ছিল। আর এই যে দুপুরবেলা খাবার টাইমে একটু বিয়ের ভিডিও দেখে নিচ্ছিলাম। মানে আমি কিন্তু মাঝে মাঝেই দেখি, আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিওটা এখনও আসেনি রেডি হয়ে, তো যাই হোক বিয়ের ভিডিওটাই দেখে আমার কিন্তু হেবি ভালো লাগে। আর এই যে দুপুরবেলা কিন্তু আমি ওই আগের দিনের ভোলা মাছের ঝোল দিয়ে আর একটুখানি লেবু দিয়ে, বাবা লেবু নিয়ে এসেছিলো পাতি লেবু, সেই লেবু কেটে খেয়েছিলাম। আমার কিন্তু ভাতের সাথে লেবু খেতে হেবি ভালো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ আমার দাদারা আমাকে 7 পাক ঘুরিয়ে দিচ্ছে মানে, আর আমার মুখের হাসিটা দেখছো, ক্যামেরাটা কিন্তু আমি ঠিকমতো করতে পারিনি। আর এই যে হয়ে গেল সিঁদুরদান, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো এটাই। বিয়ের কিছু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম। তোমাদের যদি মনে হয় যে আমার বিয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি একদিন পুরো বিয়ের ভিডিওটা তোমাদের দেখাবো। তো আমার বিয়েতে কিন্তু সবাই ছিল দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু আমার বরকে বলেছিলাম নাকে যদি সিঁদুর না পড়ে আমি কিন্তু যাবো না, ঠিক নাকে সিঁদুর পড়েছিল। আর আমার মেয়ের চোখে দেখেছো কোনো ঘুমই নেই, ওর মতো খেলা করে যাচ্ছে। আর এই দেখো আমার বর আমাকে কোলে তুলে নিয়েছে, মাঝে মাঝে একটু আনন্দ দেখতে ভালোই লাগে। আর এই যে সামনে নাচ করছে এটা কিন্তু আমাদের নিজের নন্দাই, মানে আমাদের দিদিভাইয়ের বর। আমি কিন্তু চলেই এসেছি আমার শ্বশুর বাড়ি। একটু ছোটোখাটো করে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমাকে আনার সময় এরা কত আনন্দ ফুর্তি কত নাচ করেছিল না। আর এই যে আমার রিসেপশনের লুক, লেহেঙ্গা জুয়েলারি, কত মিষ্টি লাগছিল না আমাকে, দেখো কীরকম অবস্থা। আর এইটা কিন্তু আমার কাকার মেয়ে, আর এই যে আমার কাকার মেয়ে তার ছেলে, ওগুলো ছিল কিন্তু আমার দাদারা। আর এই যে যেই নন্দাই নাচ করছিল তার মেয়ে, আমার মা বাবা, আমার বর কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে সবশেষে। দেখতেই পাচ্ছ দুজনের সাথে একটু সময় কাটানো। সবাই ভালো থেকো, ঠিক থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।